সমুদ্র জয়ের 7 বছরেও তেল গ্যাস উত্তোলনে নেই অগ্রগতি। জ্বালানি অনুসন্ধানে জোর দিলে কমতো এলএনজি নির্ভরতা, নিয়ন্ত্রণে থাকতো গ্যাসের দাম। শিক্ষার প্রসারে বিত্তবানদের অবদান রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। 4 জনকে রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক প্রদান। টাঙ্গাইলে 31 উন্নয়ন প্রকল্প উদ্বোধন। এবং উৎসব মুখর পরিবেশে দেশের স্কুলগুলোতে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনের ভোট গ্রহণ, খুদে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। মিয়ানমারের সঙ্গে সমুদ্র জয়ের 7 বছর পার করল বাংলাদেশ, কিন্তু দীর্ঘদিনেও বিশাল সমুদ্র সীমা থেকে তেল গ্যাস উত্তোলনে নেই উল্লেখযোগ্য কোনো অগ্রগতি। বহুমাত্রিক জরিপ, মাল্টি ক্লায়েন্ট সার্ভেও ঝুলে আছে নীতি নির্ধারণী পর্যায়ের সিদ্ধান্তহীনতায়। বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্র থেকে জ্বালানি অনুসন্ধানে জোর দেয়া হলে কমতো ঝুঁকি, আর এতে ঝুঁকতে হতো না ব্যয়বহুল এলএনজি নির্ভরতার দিকে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। বেশ ঢাক ঢোল পিটিয়ে উদযাপন করা হয়েছিল 2012 সালের 14 মার্চ মিয়ানমারের বিপক্ষে সমুদ্র জয়কে। তবে 7 বছরেও এর সুফল ঘরে তুলতে পারেনি বাংলাদেশ। বিপরীতে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির পর বাংলাদেশের সীমানা ঘেঁষে চলছে মিয়ানমারের তেল গ্যাস উত্তোলন। অথচ বাংলাদেশের বিশাল সমুদ্র সীমায় 26 ব্লকের 22টিতেই শুরু হয়নি কোনো কার্যক্রম। বাকি 4 ব্লকের কর্মযজ্ঞ কেবল অনুসন্ধান পর্যায়ে। গভীর সমুদ্রে 15 ব্লকের মধ্যে একমাত্র মিয়ানমার লাগোয়া 12 নম্বর ব্লকে দ্বিমাত্রিক জরিপ করেছে দক্ষিণ কোরিয়ান কোম্পানি পোস্কোদায়ু। আর অগভীর সমুদ্রে 11 ব্লকের মাত্র একটিতে শেষ হয়েছে অস্ট্রেলিয়ান কোম্পানি স্যান্তোসের ত্রিমাত্রিক জরিপ। আর 2টি ব্লকে শিগগিরই অনুসন্ধান কূপ খননের কথা ভারতীয় কোম্পানি ওএনজিসির। অন্যদিকে তেল গ্যাস উত্তোলনে বহুজাতিক কোম্পানিকে আকর্ষণ করতে বিশেষায়িত জরিপ মাল্টি ক্লায়েন্ট সার্ভের উদ্যোগও 5 বছর ধরে থমকে আছে সরকারের শীর্ষ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায়। গ্যাস সংকট আমাদের জন্য অবশ্যম্ভাবী ছিল না। আজকে হয়তো গ্যাস খাত উন্নয়নের জন্য একটা মাইল ফলক হতে পারত যদি মাল্টি ক্লায়েন্ট সার্ভে করা যেত। মাল্টি ক্লায়েন্ট সার্ভেটা টেন্ডার হয়ে গেছে, পারচেজ কমিটি যাওয়ার মতো অবস্থা, বাট এটাকে একটু স্থগিত রাখার জন্য বলা হয়েছে, যার জন্য আমরা এখন বসে আছি। এই বিষয়গুলোর ব্যাপারে উপর মহলে সিদ্ধান্ত দরকার আমাদের। সম্ভাবনা থাকার পরও সমুদ্র বক্ষে তেল গ্যাস অনুসন্ধানে ধীরগতির কারণেই জ্বালানি সংকট কাটাতে ধীরে ধীরে প্রাধান্য পাচ্ছে আমদানি নির্ভরতা। আর আমদানি করা এলএনজির ব্যয় মেটাতে 1 বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো নিতে হলো গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ। বিশেষজ্ঞরা বলছেন, ব্যয়বহুল এলএনজি আমদানির নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিকল্প হতে পারত সাগরের গ্যাস। যথোপযুক্তভাবে অনুসন্ধান না করে যে ব্যর্থতা, সেটা আজকের এলএনজি আমদানিকে ত্বরান্বিত করেছে এবং অর্থনীতির জন্য গুরুভার করে ফেলেছে। পিএসসিতে 3টা এলিমেন্ট থাকে, যে কস্টটা থাকে সেই কস্টটা রিকভার করে, বাকিটা প্রোডাকশন শেয়ারিং হয়। আমাদের প্রোডাকশন শেয়ারিং এর অংশ তো আমরা ফ্রি পেতাম, আমরা ওদের যে শেয়ারটা সেটা হয়তো আন্তর্জাতিক মূল্যে কিনতে হতো। জাতীয় জ্বালানি নিরাপত্তার স্বার্থে আমদানির পরিবর্তে নিজস্ব উৎসে জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। নিরাপত্তার জন্য লোকাল। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। গ্যাসের দাম নিয়ে যে প্রস্তাবই আসুক, যৌক্তিকতা বিবেচনা করে নিরপেক্ষভাবেই নির্ধারিত হবে বলে জানিয়েছে বিইআরসি। গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানির 4র্থ ও শেষ দিনে 2টি কোম্পানি প্রস্তাব দেয়। ফের দাম বাড়ানোর প্রস্তাবের প্রবল বিরোধিতা করেন ব্যবসায়ী, ভোক্তা প্রতিনিধি ও বিশেষজ্ঞরা। সরকারি একটি সংস্থার 4র্থ শ্রেণীর কর্মচারী নাজমা গ্যাসের মূল্যবৃদ্ধির শুনানি চলছে। এই তথ্য শুনে বিইআরসি মিলনায়তনে ক্ষোভ জানাতে আসেন তিনি। মনে হয় প্রত্যেক জায়গায় দুর্নীতি আছে। আমরা যদি একটু নজরে নিয়ে দেখি এবং কি সরকার যদি এই ব্যাপারটা একটু নজরে নিয়ে দেখে, আমার মনে হয় না যে দেশের কোনো ঘাটতি হবে। এর আগে শুনানিতে বৃহস্পতিবার সকালে কর্ণফুলী ও বিকেলে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি দাম বাড়ানোর প্রস্তাব করে। প্রস্তাবে বাসা বাড়িতে 1 চুলার ক্ষেত্রে 750 পরিবর্তে 13.5 এবং 2 চুলার ক্ষেত্রে 800 পরিবর্তে দাবি করা হয় 1440 টাকার। একইভাবে বিদ্যুতে 208, 211, শিল্পে 132% মূল্যবৃদ্ধির প্রস্তাব করে তারা। কোম্পানি চালাতে হলে আমাদের বর্তমান মার্জিনকে অবশ্যই বৃদ্ধি করা প্রয়োজন বলে আমি কমিশনের কাছে আবেদন জানাচ্ছি। খেতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা। ওই সব জায়গায় বাড়লে আমার বিদ্যুৎ, সার সব জায়গায় যেমন বাড়বে, গাড়ি ভাড়া বাড়বে, যাতায়াত খরচ বাড়বে, আমাদের সব ক্ষেত্রে
জনগণের পকেট কাটার জায়গাটা যাবে। যারা এলএনজি আমদানি করে এবং তাদের স্বার্থ রক্ষা করার জন্যই মূলত আজকের এই মূল্য বৃদ্ধির প্রস্তাব। এলএনজি আমদানির অজুহাতে সিএনজির মূল্য অন্তত বৃদ্ধি করার আমি কোনো যৌক্তিকতা খুঁজে পাই না। আইনত 90 দিনের মধ্যে এই প্রস্তাবের সুরাহা করতে হবে বিইআরসিকে। আমি শুধু এটুকু বলবো যে কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে যৌক্তিকভাবে যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই বিবেচনা করবে। এর আগের 3 দিন অন্য কোম্পানিগুলো গ্যাসে শতভাগের বেশি মূল্য বৃদ্ধির প্রস্তাব করে। তখন বলা হলো যে আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। বিত্তবানদের শিক্ষার প্রসারে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। নারী শিক্ষা বিস্তার ও মানব সেবায় কুমুদিনী ট্রাস্টের সার্বিক কার্যক্রমে সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। দেবাশিস রায়ের রিপোর্ট। 1971 সালে পাকিস্তানি সেনাদের হাতে বন্দী হন দানবীর রণদা প্রসাদ সাহা ও তার সন্তান। আর ফিরে আসেননি তারা, তবে রেখে গেছেন মানব সেবার দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টে এলেন শেখ হাসিনা, সাথে ছোট বোন শেখ রেহানা। দেশাত্মবোধক গানে স্বাগত জানানো হয় বঙ্গবন্ধুর কন্যাদ্বয়কে। পরে ভারতেশ্বরী হোমসের খুদে শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে করেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম এবং চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ এবার এই স্মারক পেলেন। বক্তব্যের শুরুতেই কুমুদিনী কমপ্লেক্স নিয়ে স্মৃতিচারণ করেন সরকার প্রধান। তখন আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং আমার মা সকলেই এসে দীর্ঘ সময় এখানে ছিলেন এবং এই স্কুলটা সব ঘুরে ঘুরে, হাসপাতালগুলি ঘুরে ঘুরে দেখেছেন। খুব ছায়ার মতো আমার এইটুকু স্মৃতি মনে আছে, এর বেশি আমার মনে নেই। তবে এই জায়গাটা এত সুন্দর দেখে আমার বাবা বলেছেন যে আমাকে এই কুমুদিনী স্কুলে ভর্তি করবেন। তো হোস্টেলে রেখে পড়ানো আমার মা খুব একটা মনোপুত ছিল না। আর তাছাড়া এরপরই 58 সালে মার্শাল্লাহ হয়, আমার বাবাকে জেলে নিয়ে যায়। আমাদের পড়াশোনা এমনিতেই বন্ধ, কাজে আর আসা হয়নি। নারীর ক্ষমতায়নে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ভূমিকার প্রশংসা করে শেখ হাসিনা বলেন, তাদের কার্যক্রমে সরকারের সহায়তা অব্যাহত থাকবে। আজকে এই কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট আমি মনে করি যে আমাদের দেশের যেমন নারী শিক্ষার প্রসার ঘটানো থেকে শুরু করে আত্মমানবতার সেবার যে দৃষ্টান্ত সৃষ্টি করে গেছেন, সেই দৃষ্টান্ত অনুসরণ করার আমাদের দেশে অনেক বিত্তশালী আছে, তারাও করতে পারে। এর আগে টাঙ্গাইলের 12টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের 2টি কমপ্লেক্স সহ 19টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ হাসিনা। 7 দশক আগে রণদা প্রসাদ সাহা যেমন সমাজের বিস্তারে, বিশেষ করে শিক্ষা এবং নারীর অগ্রগতিতে যে উদ্যোগের জন্ম দিয়েছিলেন, বর্তমান সমাজের বিত্তবানদেরও শিক্ষার বিস্তারে এগিয়ে আসতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, কুমুদিনী কমপ্লেক্স, মির্জাপুর, টাঙ্গাইল। সারা দেশে বিভিন্ন স্কুলে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয় খুদে ভোটাররা। শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় 8 সদস্যের স্কুল ক্যাবিনেট। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বিদ্যালয়ের প্রধান ভবনের সামনে দীর্ঘ লাইন, সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে ভোট প্রদানের অপেক্ষায় ক্ষুদে ভোটাররা। এই চিত্র ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। বেলা 2টা পর্যন্ত 1754 জন শিক্ষার্থীর প্রত্যক্ষ ভোটে 1 বছরের জন্য নির্বাচিত হয় 8 জন প্রতিনিধি। শান্তিপূর্ণভাবে আমরা সবাই ভোট দিতে পারছি, এখানে ভোট দিয়ে আমাদের অনেক ভালো লাগছে। এই নেতৃত্ব আমাদেরকে আগামী দিনের দেশের উন্নয়ন কাজে অংশগ্রহণ করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে ও গণতন্ত্র চর্চা অব্যাহত রাখতে চট্টগ্রামেও বিভিন্ন বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন। এবার জেলার 1169টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় নির্বাচন অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার সকাল 9টার দিকে বরিশাল শহীদ আরজুমনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয় ভোট গ্রহণ। এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে গণতন্ত্রের চর্চা সৃষ্টি হবে বলে মনে করেন শিক্ষকরা। ভোট উপলক্ষে যশোরে বিদ্যালয়গুলোতে ছিল সাজ রব। খুদে প্রার্থীদের নিজ হাতে বানানো পোস্টারে ছেয়ে যায় পুরো বিদ্যালয়। লাইনে দাঁড়িয়ে প্রথম ভোটদানের সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত খুদে ভোটাররা।
ময়মনসিংহের বিভিন্ন বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয় স্কুল ক্যাবিনেট নির্বাচন। ছিল নির্বাচন কমিশন, প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্টও। লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেয় শিক্ষার্থীরা। প্রতিটি মেয়ে অনেক আনন্দিত ভোট দিতে পেরে। নির্বাচনের পরিস্থিতি সুষ্ঠুভাবে চলছে, অনেক ভালো লাগছে। এছাড়া দিনাজপুর, রাজশাহী, ঝিনাইদহ, মৌলভীবাজার, পঞ্চগড় সহ দেশের বিভিন্ন স্কুলে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয় ক্যাবিনেট নির্বাচনের ভোট গ্রহণ। 1 বছরের জন্য নির্বাচিত হয় খুদে বিজয়ীরা। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। স্কুল স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন নিয়ে আলোচনার জন্য রাজশাহীর পিএন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রিপোর্টার রাকিবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিচার্ড, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজকে সারা দেশেই কিন্তু প্রত্যেকটি মাধ্যমিক স্কুলগুলোতে স্কুল ক্যাবিনেট নির্বাচন হয়েছে। মূলত গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক শিক্ষা এবং সুশাসনের যে শিক্ষা, সেটি স্কুল থেকেই কিন্তু আসলে শিক্ষার্থীদের মাঝে একটি অনুশীলন করার জন্য কিন্তু এই যে নির্বাচন প্রক্রিয়া, সেটি কিন্তু সম্পন্ন হচ্ছে। এবং আমরা এখানে স্কুলগুলো নিয়ে আজকে সারাদিনে কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে আসলে এই সমস্ত শিক্ষাগুলো এবং একজন দেশের একটি সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য মূলত এই নির্বাচনের মধ্য দিয়ে সেই শিক্ষাগুলোকে তাদের মধ্যে দেয়া হচ্ছে। আজকে আমাদের এই আলোচনায় রাজশাহীর পিএন স্কুলে আমরা আছি। এখানে আমাদের সঙ্গে একজন শিক্ষক আছেন, একজন বিশেষজ্ঞ আছেন এবং যারা বিজয়ী হচ্ছেন 2জন শিক্ষার্থী আমাদের সঙ্গে আছেন। আমরা শুরুতেই একটু আমাদের পাশে যিনি আছেন, স্যার, আপনার কাছ থেকে জানতে চাইবো স্কুল ক্যাবিনেট নির্বাচনটা আসলে কোন প্রক্রিয়ায় হচ্ছে এবং কিভাবে হচ্ছে? আপনাকে এবং সময় টিভিকে ধন্যবাদ। আমাদের এই যে নির্বাচন প্রক্রিয়াটা, একটি গণতান্ত্রিক দেশে কিন্তু নির্বাচনের কোনো বিকল্প নেই এবং নির্বাচন উন্নয়নের চাকাকে সচল রাখে। আমাদের যে শিক্ষার্থীরা যারা নির্বাচিত হচ্ছে বা যারা এই নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করলো, যারা জয়ী হলো, এরা এই নির্বাচনী প্রক্রিয়াটা নিজে প্রত্যক্ষভাবে সেটাতে অংশগ্রহণ করলো এবং এই উৎসবটার সাথে নিজেকে যুক্ত করলো। এবং এতে করে তাদের মধ্যে যেটা হচ্ছে যে গণতান্ত্রিক মূল্যবোধে যে বিশ্বাসী বাঙালি জাতি বা আমাদের যে উন্নয়নের যে সচল চাকাটা আছে, সেটাকে নিয়মিত করার জন্য এখন থেকে মাধ্যমিক পর্যায় থেকে যে নৈতিকতা বা গণতান্ত্রিক মূল্যবোধ গঠন বা আমাদের যে এই যে নির্বাচনের প্রতি যে একটা শ্রদ্ধা এবং গণতান্ত্রিক দেশে যে নির্বাচনের বিকল্প নেই, এই বিষয়গুলো আসলে শিক্ষার্থীদের মধ্যে অনেক বেশি সচেতন করছে, তাদেরকে উৎসাহিত করছে। আজকে সারাদিন তারা এই উৎসবমুখর পরিবেশে আমাদের এই ক্যাম্পাসে ভোট দিয়েছে। প্রার্থীরা কয়েকদিন আগে থেকে তাদের প্রচারণা চালাচ্ছে, ভোট চাচ্ছে যে আমরা নির্বাচিত হলে প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা তুলে ধরার চেষ্টা করব, বিভিন্ন সমস্যা স্যারদের সাথে শেয়ার করব, প্রতিষ্ঠান প্রধানের কাছে। আপনাকে ধন্যবাদ। আমরা একটু মোশাররফ স্যার, আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত করার জন্য আপনি তো দীর্ঘদিন থেকে কাজ করছেন এই বিষয়টা নিয়ে, তো একটু আপনার থেকে জানতে চাই যে আসলে কোন কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা কি কি বিষয়গুলো শিখছে? আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। আমরা বিগত কয়েক বছর থেকে, প্রায় 3 বছর থেকে আমাদের স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন গভর্নমেন্টের যে নির্দেশ, সেই নির্দেশনা অনুযায়ী আমরা চালিয়ে যাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় এবারেও 2019 সালের স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা সকলকে নিয়েই আমরা কাজকর্ম করেছি এবং আমি এর মধ্যে দেখেছি যে এটা মূলত শিক্ষার্থীদেরকে নিয়ে। শিক্ষার্থীরা এখানে কাজ করবে, শিক্ষার্থীরাই তারা নির্বাচন কমিশনার নির্বাচিত হয়েছে এবং প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার তাদের মধ্যে থেকেই নির্বাচিত হয়েছে। এই কাজগুলো তারা নিজেরাই করেছে এবং আমরা শুধু তাদেরকে সহায়তা দিয়েছি। আমরা দেখেছি যে মেয়েদের মধ্যে এবং ছেলে মেয়েদের মধ্যে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তারা খুব আনন্দ ভরে এই কাজগুলো করেছে এবং নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারা তাদের মতো করে ক্যান্ডিডেট নির্বাচন করার জন্য তারা একটি বিষয় জানতে চাইবো যে আমরা দেখি যে স্থানীয় সরকার নির্বাচন বা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তা, রিটার্নিং অফিসারের যে সমস্ত দায়িত্বগুলো থাকে বা গুরু দায়িত্ব তাদের, এটি আসলে শিক্ষার্থীদের মধ্যে আপনারা দেখেছেন কিনা? জি, অবশ্যই এটা দেখেছি। তার কারণ আমরা তাদেরকে ব্রিফিং দিয়ে শিখিয়ে দিয়েছি যে তারা তো ছোট বাচ্চা, এখন মাধ্যমিক সেক্টরে তারা পড়াশোনা করছে, তো সেখানে আমরা যখন একটু শিখিয়ে দিয়েছি জাতীয় নির্বাচনে এই পদ্ধতিতে হয়, আমরা যে নির্দেশনা পেয়েছি সেই নির্দেশনা অনুযায়ী তাদেরকে ব্রিফিং দিয়েছি এবং তারা দেখেছি যে তারা খুব সুন্দরভাবে তাদের কাজগুলো তারা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছে এবং রিটার্নিং কর্মকর্তা এবং প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার
তারপরে নির্বাচন কমিশনার, এই যে কমিটিগুলো আমাদের আছে করে দেওয়া হয়েছিল, তারা তাদের কাজগুলো সুন্দরভাবে দায়িত্ব পালন করেছে। স্যার আপনাদেরকে ধন্যবাদ। আমরা আসার চেষ্টা করব। রিচার্ড, আমার বাঁ দিকে কিন্তু দুইজন আজকে নির্বাচিত হয়েছেন, এইরকম দুজন শিক্ষার্থী আছে। আমরা একটু প্রথমেই জানতে চাইবো তোমার কাছে যে অনুভূতিটা কেমন, এই যে তুমি যে বিজয়ী হলে এবং কিভাবে আসলে সকলকে তোমার পক্ষে নিয়ে আসার প্রক্রিয়াটি ছিল? অবশ্যই বিজয়ী হলে অবশ্যই সকলের অনেক বেশি আনন্দ লাগে। তো যখন নিজেদের নামটা শোনা হয় বা ঘোষণা পাওয়া হয় তখন অবশ্যই আনন্দ হয় যে স্কুলের অধিকাংশ স্টুডেন্টই আমাদেরকে জয়যুক্ত করেছে। কারণ আমরা তাদেরকে অবশ্যই প্রচারণার সময় বলেছিলাম তাদের যে সকল সমস্যাগুলো তারা ডেইলি ফেস করে বা যেগুলোকে তাদেরকে প্রত্যেকদিন ফেস করতে হয়, সেই সমস্যাগুলো তারা অবশ্যই সলভ করার আমরা চেষ্টা করব এবং সেগুলো অবশ্যই আমরা দরখাস্ত আকারে লিখে আমাদের প্রধান শিক্ষিকা তার কাছে জমা দিব এবং যত দ্রুত সম্ভব সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। এই প্রতিশ্রুতিগুলো অবশ্যই আমরা তাদেরকে দিয়েছিলাম এবং আশা করব আমরা সেগুলো যথাযথভাবে রাখতে পারবো। আচ্ছা, আমরা আরেকজন আছে আমাদের সঙ্গে, একটু যদি তোমার অনুভূতিটা বলো এবং আসলে কিভাবে তোমার পক্ষে সবাইকে আনলে এবং কি করার ইচ্ছে তোমার আছে আগামী দিনে? হ্যাঁ, ক্যাবিনেট নির্বাচিত হতে পেরে অনুভূতিটা অনেক ভালো। আর আমার পক্ষে আমরা নির্বাচনের জন্য প্রচারণা চালিয়েছি প্রত্যেক ক্লাসে ক্লাসে যে, আর কিছু প্রতিশ্রুতি ছিল যেমন স্কুলের জন্য আমরা কি কি করব। যেহেতু আমরা হচ্ছে 10ম শ্রেণীর ছাত্রী, সো আমরা হচ্ছে সিনিয়র সবচেয়ে, তো ছোট বোনদেরকে বলেছি যে আমরা তাদের জন্য বিভিন্ন প্রবলেম হয় তাদের, সেগুলো শিক্ষকদেরকে জানাবো এবং আমাদের বড় ম্যাডামের কাছেও আমরা সেগুলো উপস্থাপন করব। এভাবে আমাকে তারা যোগ্য মনে করেছে, এই জন্য তারা আমাকে নির্বাচিত করেছে। আচ্ছা, এই যে প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তোমাদের আসলে কি শিখেছো বলে মনে হয়? ছোট করে বলো। হ্যাঁ, মানে এই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা ভবিষ্যতে যে নির্বাচনগুলো হয় সেখানে ভোট দান বা প্রার্থী হিসেবে আমরা কিভাবে ভোট চাইতে পারি সকলের কাছে, কিভাবে জনসমর্থন আদায় করতে পারি, এই বিষয়গুলো আমরা অনেক সুন্দরভাবে শিখতে পেরেছি। তোমার কাছে কি মনে হয়? আমার এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ যে গণতান্ত্রিক রাষ্ট্র, তো আমার মনে হয় যে আমরা স্বল্প পরিসরে এই স্কুলের ক্যাবিনেট নির্বাচনের মাধ্যমেও আমরা সেই গণতান্ত্রিক মনোভাবটা আমাদের মধ্যে লালন করতে পেরেছি। কারণ আমাদের অধিকাংশ শিক্ষার্থী যাকে যোগ্য বলে মনে করেছে তাকে জয়যুক্ত করেছে। ধন্যবাদ তোমাদের দুজনকে এবং স্যার আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে অংশ নেওয়ার জন্য। রিচার্ড, আপনি শুনছিলেন যে আসলে যে এই যে স্কুলগুলো নিয়ে যে ক্যাবিনেট নির্বাচন, সেই নির্বাচনের আসলে প্রক্রিয়াগুলো কি ছিল এবং কি গুরু দায়িত্ব আসলে শিক্ষার্থীরা পালন করেছে এবং এর মধ্য দিয়ে আসলে গণতান্ত্রিক চর্চার যে বিষয়গুলো, যে ধাপগুলো, সেগুলোর যে শিক্ষা সেটি তারা আসলে উপলব্ধি করেছে বলে আমাদেরকে বলছিল এবং এর পরবর্তীতে তাদের যে দায়িত্বগুলো সেগুলো যথাযথভাবে পালন করবে এবং এই যে শিক্ষা স্কুল থেকে, এই শিক্ষাটা নিশ্চয়ই তারা জাতীয় জীবনে এবং একজন নাগরিক হিসেবে, সুনাগরিক হিসেবে তারা সেটি রাষ্ট্রের ক্ষেত্রেও এই ধরনের আচরণ করবে, সেটি আসলে প্রত্যেকেরই প্রত্যাশা। তো রিচার্ড, এই যে ক্যাবিনেট নির্বাচন নিয়ে রাজশাহীর পিএন স্কুল থেকেই ছিল আমার কাছে সর্বশেষ। বহির্বিশ্বে নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত গণতান্ত্রিক উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, আমাদের দেশে নির্বাচনের মাঠ যুদ্ধক্ষেত্রের মতো, যা গণতান্ত্রিক দেশে কখনোই কাম্য নয়। সন্ধ্যায় মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন সিইসি। বিদেশি নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে আপনারা পরিচিত, আপনারা জানেন যে সেসব দেশের নির্বাচন কিভাবে হয়। আমাদের দেশে নির্বাচন এলে মনে হয় যে যুদ্ধক্ষেত্র, ব্যাপক প্রস্তুতি, এই বন্দুক নিয়ে যেতে হয়, লাঠি নিয়ে যেতে হয়, অনেকগুলো লোক থাকতে হয়, পাহারা দিতে হয়, কি না কি হয় এগুলো দেখার জন্য। এই পরিস্থিতি তো আমি মনে করি গণতান্ত্রিক দেশে কাম্য নয়। খরচ মেটাতে না পেরে মাঝপথেই ডায়ালাইসিস ছাড়তে হচ্ছে কিডনি রোগীদের, ফলে মৃত্যুর হার দাঁড়িয়েছে 90 ভাগে। হোম ডায়ালাইসিসের সুযোগ সৃষ্টি ও সীমিত লাভে সেবা দিতে বেসরকারি হাসপাতাল মালিকদের প্রতি আহ্বান চিকিৎসকদের। আমিনুর রহমানের ছবিতে মুজাহিদ শুভর রিপোর্ট। জমি, দোকান ও সবশেষ স্বর্ণালংকার বিক্রি করে কেবল মৃত্যুকে পাহারা দিয়ে যাচ্ছেন ফরিদা বেগম। দীর্ঘদিন ডায়ালাইসিসের খরচ ও বেসরকারি হাসপাতালের আইসিইউ বাণিজ্যের খপ্পরে পড়ে শেষ হয়েছে 50 লাখের বেশি টাকা। স্বামীর কাঁধে ক্রমাগত ঋণের বোঝা বাড়তে থাকায় আশঙ্কা এখন ফরিদার মনেও। সবসময় তো টাকা পয়সা থাকে না, ওর কাছে ধার নিতে হয়, জমি জমা বিক্রি করা লাগছে, তাও টাকা কোলায় নাই।
সরকারি হাসপাতালেই সপ্তাহে ডায়ালাইসিস ও আনুষঙ্গিক ব্যয় অন্তত 10,000 টাকা। হাসপাতাল ভেদে বেসরকারিতে এই ব্যয় 30 থেকে 40,000 টাকা পর্যন্ত। বেসরকারি সেবা কেন্দ্রগুলো প্রকৃত খরচের কয়েক গুণ মুনাফা করায় পথে নামতে বাধ্য হচ্ছে লাখো পরিবার। আমার বোন গার্মেন্টসে চাকরি করে, চিকিৎসার টাকা দেওয়ার অনেক কষ্ট হয়। সর্বনিম্ন 40,000 টাকার নিচে কোনোদিন একটা ডায়ালিসিসের রোগীর সপ্তাহে 2 দিন ডায়ালিসিস করতে পারে না। স্বাস্থ্য খাতে যে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতি বন্ধ করতে পারলে মফস্বল পর্যায়েও ডায়ালিসিস সেবা দেওয়া সম্ভব। এক্ষেত্রে সরকারি সহযোগিতায় উন্নত দেশগুলোর ন্যায় ব্যাপকভাবে হোম ডায়ালাইসিসের সুযোগ সৃষ্টির আহ্বান বিশেষজ্ঞদের। যদি আমরা পেটে একটা নল লাগিয়ে দেই, তাকে যদি একটু প্রশিক্ষণ দিয়ে দেওয়া হয়, তাহলে বাড়িতে বসে বসে তারা করতে পারবে। খরচ মানে প্রতিদিন 3 ব্যাগ করে পানি বদলাতে হয়। এই পানিটা যদি সরকার থেকে কোনোভাবে ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু 90% যারা চিকিৎসা পাচ্ছে না, তাদের কিন্তু বেশিরভাগই তাদের এই চিকিৎসার আওতায় আনা যেতে পারে। আমরা হিসাব করে দেখেছি যে একটা পরিপূর্ণ ডায়ালিসিস যদি নন প্রফিট হিসাবে করা যায়, তাহলে 2300 টাকা মাত্র খরচ করতে হয়। পরবর্তী পরে যদি 1560 টাকা করে টুয়াইস উইকলি ডায়ালিসিস করি, তাহলে সেখানে মাত্র 1 লাখ টাকা খরচ হয় বছরে। কিন্তু প্রফিটেবল সেন্টার নেয় 5 থেকে 6 লক্ষ টাকা। যদি সদিচ্ছা থাকে মানুষকে সেবা দেওয়ার, প্রাইভেট হসপিটালগুলোর ডায়ালাইসিসের সেবার মান বাড়িয়ে এবং তাদের এই কস্ট এটা কমিয়ে আনা উচিত। ডায়ালাইসিস প্রয়োজন এমন রোগীদের মাত্র 20% চিকিৎসা নিতে পারেন। এদের মধ্যে আবার 60 থেকে 80% অর্থের অভাবে মাঝপথে ডায়ালাইসিস বন্ধ করতে বাধ্য হন। তাই সরকারের সহযোগিতার পাশাপাশি বেসরকারি হাসপাতালের ডায়ালাইসিস ব্যয় নাগালের মধ্যে নিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময়ে দেখছেন জনপদের সময়। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে দেশ বিদেশ থেকে ছুটে আসেন হাজার হাজার পর্যটক, কিন্তু এই সৈকতের প্রবেশদ্বারগুলোর বিশৃঙ্খল অবস্থা। সচেতন মহলের দাবি, পর্যটন নগরীর সৌন্দর্য বর্ধনে সরকারি সংস্থাগুলো কিছুই করেনি, আর সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে কিছু করা যাচ্ছে না বলে অভিযোগ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। কক্সবাজার সমুদ্র সৈকতের প্রবেশদ্বার সুগন্ধা পয়েন্ট। এই পয়েন্ট দিয়ে প্রতিদিন হাজার হাজার পর্যটক সৈকতে প্রবেশ করেন, কিন্তু প্রবেশদ্বারেই বিশৃঙ্খল অবস্থা, এলোমেলোভাবে রাখা ইজি বাইক, রিক্সা, হকার, নোংরা পরিবেশ ও ভিক্ষুকের উৎপাত। শুধু সুগন্ধা পয়েন্টের প্রবেশদ্বার নয়, লাবণী ও কলাতলি পয়েন্টের প্রবেশদ্বারগুলোর একই অবস্থা। ফলে ভ্রমণে আসা পর্যটকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে এবং কক্সবাজার ভ্রমণে অনেকেই আগ্রহ হারাচ্ছেন। অটোগুলো যে রাখা হয়েছে এগুলো কিন্তু আসলে ঠিক নেই, এখান থেকে মানুষজন হাঁটাচলা করতে খুবই সমস্যা হচ্ছে। পরিবেশটা দেখে এই জায়গাটা একটু বিশৃঙ্খল লাগে, ভিক্ষুকরা আসা বিরক্ত করে। যারা মেয়রের দায়িত্ব আছে, যারা বিভিন্ন পদে দায়িত্ব আছে, ওরা যদি এটাকে টেক কেয়ার করে, মনে হয় এটা ডিসিপ্লিনে থাকবে। সচেতন মহলের দাবি, সৈকতের প্রবেশদ্বারগুলো আন্তর্জাতিক মানসম্পন্ন হওয়া দরকার, কিন্তু সরকারি সংস্থাগুলো এখনো সৌন্দর্য বর্ধনে কিছুই করেনি। অনেকগুলো প্রকল্প আমরা শুনেছি নেওয়া হয়েছিল, কোনো একটা প্রকল্পই এই পর্যন্ত বাস্তবায়ন হয়নি এবং কাজও শুরু হয়নি। আর কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানালেন, সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে কক্সবাজারকে আধুনিক ও বিশ্বমানের পর্যটন শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হচ্ছে না। যার যেখান থেকে যেটুকু অবদান রাখা প্রয়োজন সে অবদান রেখে আমরা কক্সবাজারকে একটা সুন্দর শহর, যাতে করে বিদেশি পর্যটকরা এখানে এসে বলতে পারে আমরা নিরাপদ একটা সুন্দর জায়গায় এসেছি। হোটেল মালিক সমিতির দেওয়া তথ্য মতে প্রতি মৌসুমে কক্সবাজার ভ্রমণে আসে 15 লাখের অধিক দেশি বিদেশি পর্যটক, যারা 6টি পয়েন্ট দিয়ে কক্সবাজার সৈকতে প্রবেশ করে। সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সমুদ্র জয়ের 7 বছরেও তেল গ্যাস উত্তোলনে নেই অগ্রগতি, জ্বালানি অনুসন্ধানে জোর দিলে কমতো এলএনজি নির্ভরতা, নিয়ন্ত্রণে থাকতো গ্যাসের দাম। শিক্ষার প্রসারে বিত্তবানদের অবদান রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, 4 জনকে রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক প্রদান। টাঙ্গাইলে 31 উন্নয়ন প্রকল্প উদ্বোধন। এবং উৎসব মুখর পরিবেশে দেশের স্কুলগুলোতে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনের ভোট গ্রহণ, খুদে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়।